আজকের টপিক হবে শাহজাহান ফার্স্ট। তাহলে রিয়েল নেম অফ শাহজাহান প্রথম শুরু করব। কি ছিল? খুররম। আগের দিন পড়লাম। আর খুররম নামটা কোথা থেকে পেয়েছিল? ওটাই ওর অরিজিনাল নাম ছিল। আর শাহজাহান নামটা কোথা থেকে পেয়েছিল? শাহজাহান রাজপুতদের সাথে এইটাকে ডমিনেট করলো, তারপর থেকে ওকে কে নাম দিয়েছিল? জাহাঙ্গীর তাকে শাহজাহান উপাধি দিল, শাহজাহান। আর এই তার মানে শাহজাহান মানে হচ্ছে কি উজ্জ্বল, গ্রেসফুল, তাই তো? লিখে রাখবো। শাহজাহানের জন্ম 1592 সালে হয়, লিখতে হবে না, চাপ নেই। তাহলে যখন এখানে আমাদের জাহাঙ্গীরের শাসন ব্যবস্থায় যখন নূরজাহান অ্যাক্টিভ হয়ে গেছিলো, তারপরে জাহাঙ্গীর যখন মারা যায়, তারপর থেকে নূরজাহানের শাসন ব্যবস্থা মানে আর অংশগ্রহণ করেনি। তখন শাহজাহান সাউথ ইন্ডিয়া থেকে আসে। শাহজাহানকে একজন লেটার লিখে, তার নাম ছিল কি আসফ খাঁ, তাই না? তার শ্বশুর ছিল আসফ খাঁ। তাকে লেটার লিখে যে তুমি চলে আসো দিল্লিতে, আর দিল্লিতে এসে সিংহাসন দখল করো। কিন্তু দিল্লিতে এসে বেসিক্যালি বিনা যুদ্ধে সিংহাসন দখল করে নেয়। আর যদি কিছু লোক ছিল যারা অলরেডি যুদ্ধ করছিল শাহজাহানকে ডিফিট করার জন্য, কি তাদেরকে সবাইকে মেরে মানে তাদেরকে হত্যা করে সিংহাসনে বসে যায়। কিন্তু নূরজাহান যে ছিল, নূরজাহান সারেন্ডার করে দিয়েছিল। তিনি বলছিলেন আমার শাসন ব্যবস্থা চাই না। আগের দিন আমরা পড়লাম, তাই না? দিয়ে আগ্রা দখল করে বিনা যুদ্ধে। আর শাহজাহানের মধ্যে না, শাহজাহান সব থেকে তার মধ্যে গুণ খুবই ভালো ছিল, যা খুবই ভালো গুণ তার মধ্যে ইনপুট ছিল। কারণ শাহজাহান আকবরের কাছ থেকে পালিত হয়েছিল। শাহজাহান ছোট থেকে আকবরের কাছ থেকেই থাকতো, ঠিক আছে? তাই শাহজাহান প্রচুর ট্যালেন্টেড ছিল। ট্যালেন্টেড সুলতানের মধ্যে ইনি হচ্ছে একজন। কারণ উনি ছোট থেকে আকবরের ওর অনেক ছায়া প্রভাব প্রতিপত্তি তার মধ্যে দেখতে পাওয়া যায়। শাহজাহানের মধ্যে ছোট থেকে ওকে আকবর তার কাছে নিয়ে রেখেছিল, ঠিক আছে? ওই যে মুঘল মেওয়ার সম্বন্ধ ভালো করার জন্য একে কি উপাধি দেয়? শাহজাহান উপাধি দেয় ঔরঙ্গজেব। আমরা লিখে আগের বারে পড়লাম। তো শাহজাহান খুসরোকে হত্যা করেছিল, যেটা আমরা আগের দিন পড়লাম, ঠিক আছে? এবার শাহজাহানের মায়ের নাম লিখবো, ঠিক আছে? চলো মেন টপিক। মাদার নেম অফ শাহজাহান। কি নাম মায়ের? লিখবো যোধাবাই। না, এটা ভুল কনসেপ্ট। যোধাবাই একবার আমি তা বলিনি কখনো। হারকাবাই আলাদা, যোধাবাই আলাদা। এটা না, হারকাবাই আলাদা। এটা একটা সিনেমা হয়, দেখুন মুগলি আজম সিনেমা, ওখানে দেখিয়েছে, কিন্তু ওটা তো ভুল দেখিয়েছে অ্যাকচুয়ালি। বারবার কনসেপ্টটা ক্লিয়ার করো না। যোধাবাই যে ছিল সে উদয় সিংহের, রাজপুত রাজা উদয় সিংহের মেয়ে ছিল, যোধপুরের রাজকুমারী ছিল। যোধাবাই হচ্ছে যোধপুরের রাজকুমারী। যে কার ওয়াইফ ছিল? জাহাঙ্গীরের ওয়াইফ ছিল। তো যোধাবাইয়ের আরেক নাম ছিল কি জগৎ গোসাই। যে যোধাবাই তাকে জগৎ গোসাই বলা হতো, তার আরেক নাম ছিল জগৎ গোসাই, GAT গোসাই। ইনিও হিন্দু ছিলেন, ঠিক আছে? শাহজাহানের মায়ের নাম ছিল যোধাবাই, যার আরেক নাম ছিল জগৎ গোসাই। ইনি উদয় সিংহের মেয়ে ছিলেন, যোধপুরের রাজকুমারী। আর অম্বরের রাজকুমারী যে হারকাবাই ছিল, সে কার? আকবরের কি ছিল? ওয়াইফ ছিল, ঠিক আছে? ভারমলের মেয়ে, রাজা ভারমলের মেয়ে ছিল এটা। আর এটা উদয় সিংহের মেয়ে। কিন্তু অনেক সিনেমাতে এটা ভুল দেখিয়েছে, ঠিক আছে? কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু হিস্ট্রি না, এটা কিন্তু ভুল কনসেপ্ট। বুঝতে পেরে গেছে এখানে? এই যে শাহজাহান এখানে দিল্লিতে আসার আগে তিনি কোথাকার গভর্নর ছিলেন? সাউথ ইন্ডিয়া, সেটাও লিখে রাখবো, ঠিক আছে? শাহজাহান সাউথ ইন্ডিয়ার গভর্নর ছিলেন ঠিকই, কিন্তু কেন সাউথ ইন্ডিয়ায় তিনি পড়ে থাকতেন? কারণ আছে। সেই সময় ইরানিরা, যারা ইরানি ছিল, তাই না, ইরানের লোক ছিল, তারা কি করছিল? তারা ভারতের উপর নজর দিয়েছিল, তাই না? তো ভারতের এই পার্টটা তারা আকবরের সময় বা জাহাঙ্গীরের সময় দখল করেছিল। কি নাম ছিল জায়গাটা? কি? কাবুল কান্দাল, এই জায়গাটা। এবার তারা ওই ইরানিরা কি করছিল? তারা ইন্ডিয়ার মধ্যে সাউথ ইন্ডিয়া তারা মাঝে মাঝে ইনভেটেড করছিল, মাঝে মাঝে আসছিল তারা সাউথ ইন্ডিয়াতে। তারা সাউথ ইন্ডিয়ার রাজনীতিতে অংশগ্রহণ করছিল এই ইরানি লোকগুলো। এখান থেকে জলপথে তারা সাউথ ইন্ডিয়া এসে সাউথ ইন্ডিয়ার রাজনীতিতে অংশগ্রহণ করছিল। সেটা মুঘলরা বুঝতে পারছিল। অলরেডি আকবরের সময় আকবর রাজপুত তো দখল করেই ছিল, ভালো করে বুঝবো, তাই তো? আর সাউথ ইন্ডিয়া যে জায়গাগুলো দখল করেছিল প্রত্যক্ষভাবে দখল করেনি তিনি,
যেমন সমুদ্রগুপ্ত, যেমন তারা সাউথ ইন্ডিয়ায় পলিসি চালিয়েছিল যে ঠিক আছে তোমরা শুধু এখান থেকে ট্যাক্স দেবে, আমি আর তোমাদেরকে ছেড়ে দেবো। তো এই কিছুটা পার্ট আমাদের আকবর সাউথ ইন্ডিয়া দখল করেছিল রাজ্যগুলো, আর যেখান থেকে আকবর কী করতো শুধু ট্যাক্স নিত, ওরা স্বতন্ত্র ছিল, ঠিক আছে। যখন জাহাঙ্গীর এলে তখনও স্বতন্ত্র ছিল, ঠিক আছে। এবার মেন ইরানিরা যখন এখানে, কিন্তু মানে ওরা মুঘলের পার্ট নয় কিন্তু সাউথ ইন্ডিয়া, তখনও সাউথ ইন্ডিয়া কিন্তু মুঘলের পার্ট নয়। তাহলে সাউথ ইন্ডিয়া কি? হ্যাঁ, একদম স্বতন্ত্র রাজ্য ছিল, কিন্তু মুঘলদের আনুগত্য স্বীকার করে তাদেরকে ট্যাক্স দিত। সেটা জাহাঙ্গীরের সময় ছিল। আর জাহাঙ্গীর ইজ দ্য নট এ গুড ডিপ্লোম্যাটিক, যেটা আমরা আগে পড়ে নিলাম, তাই না? তুই তো আসিস নিচে দিন। যাই হোক, তো সাউথ ইন্ডিয়াতে এবার কেন ইরানিরা সাউথ ইন্ডিয়া আক্রমণ করবে বা সাউথ ইন্ডিয়াতে তারা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবে, কারণ কি থাকতে পারে? কেউ বলো, কেউ বলো কারণ কি থাকতে পারে? ইরানিরা হঠাৎ নর্থ ইন্ডিয়াতে না দেখে সাউথ ইন্ডিয়াতে রাজনৈতিক অস্থিরতা। সাউথ ইন্ডিয়া সব থেকে শক্তিশালী ছিল, ওখানে উইক ছিল না। এই মুঘলরাও দখল করতে পারে না। হ্যাঁ, কারণ ইরানিরা যে ধর্ম থেকে বিলং করতো সেই ধর্মটা ছিল শিয়া, শিয়া মুসলিম। ভারতের ম্যাক্সিমাম 70% অ্যাট দ্যাট টাইম কি চলতো? সুন্নি মুসলিম। আর সাউথ ইন্ডিয়াতে 30% লোক যারা বিলং করতো কি থেকে? শিয়া মুসলিম। তো তাদের সাথে কানেকশন থাকবে, তাই তারা ইরানিরা সাউথ ইন্ডিয়ায় এসে তাদের রাজনৈতিক যে রাজারা থাকতো তাদেরকে শক্তিশালী করার জন্য যা যা করার করতো, তাদেরকে একটা অন্য দিক দিয়ে প্রেসার দিত। বুঝতে পেরেছেন? এটা মুঘলরা জানতে পেরেছিল, তাই শাহজাহানকে সাউথ ইন্ডিয়ার গভর্নর করে পাঠিয়েছিল, ঠিক আছে। এইবার শাহজাহানকে সাউথ ইন্ডিয়ার গভর্নর করে পাঠিয়েছিল ঠিকই। তখন আমাদের এখানে এই সাউথ ইন্ডিয়ার একটা নাম, জায়গার নাম ছিল আহমদনগর, তাই না? কোথায় আছে আহমদনগর? দাক্ষিণাত্যে কোন জায়গায় বলো? দাক্ষিণাত্যে কোন জায়গায় আছে আহমদনগর? বিজাপুর গোলকুন্ডা কোথায় আছে? এই যে এবার সাউথ ইন্ডিয়া আহমেদনগর যে জায়গাটা, আহমদনগর, এখানে ওই ইরানিরা কি করেছিল? ওরা পুরোপুরি রাজনৈতিক অংশগ্রহণ করে দিচ্ছে, তারা সাপোর্ট দিচ্ছিল, ঠিক আছে। তখন এখানে রাজা আছে কে? শাহজাহান। শাহজাহান কি করলো? চলে এলো কোথায়? আহমদনগর। আহমদনগরে যুদ্ধ করলো, যুদ্ধ করার পরে আহমদনগরকে মুঘলের পার্ট বানিয়ে নিল। আহমদনগরকে স্বতন্ত্র করে নিয়ে পরে কি করলো? আর স্বতন্ত্র বলছে ক্যাপচার্ড করে নিয়ে কি করলো? আহমদনগর ইজ আ পার্ট অফ মুঘল এম্পায়ার। তো সাউথ ইন্ডিয়ার প্রথম যে পার্টটা মুঘলের সাথে সরাসরি যুক্ত হয়ে যায় সেটা কোনটা? আহমদনগর। লিখে রাখবো, আহমদনগর ইজ আ পার্ট অফ মুঘল। 1633 সালে ঘটেছিল এটা, 1633। আহমদনগর ইজ দ্য পার্ট অফ মুঘল। আর এখানে সেই সময় যে ডাইনেস্টি ছিল নিজাম শাহী ডাইনেস্টি চলছিল, সেখানে নিজাম শাহী ডাইনেস্টি চলছিল, নিজাম শাহী ডাইনেস্টি। আমরা সাম্রাজ্য বিস্তার যদি পয়েন্ট লিখবো, লিখে রাখতে পারি, কোনো চাপ নেই। লিখবো শাহজাহানের কি রাজ্য বিস্তার, লিখে রাখতে পারি পয়েন্টটা। হ্যাঁ, লিখবো 1633 কি করলো? তাহলে আমাদের অ্যাজ এ মুঘলের মেন পার্ট হয়ে গেল কি নিজাম শাহী ডাইনেস্টি, যে জায়গাটা আহমদনগরকে বিলয় করে নিল কার সাথে? মুঘলদের সাথে। ঠিক তার 1 বছর আগে লেখা হয়নি, 1632। এই কোয়েশ্চেনটা বিসিএস এর WBCS মেইনসে এসেছিল। 1632-এ শাহজাহান কি করলো? বাংলায় আক্রমণ করলো, তাই তো? আর বাংলায় পর্তুগিজদেরকে এখান থেকে উৎখাত করে দিল, বিদায় দিয়ে দিল। তো লিখবো হি ডেস্ট্রয় পর্তুগিজ পাওয়ার ইন ওয়েস্ট বেঙ্গল। হুগলিতে এসেছিল, ঠিক আছে। কে ছিল আমাদের হুগলি তখন? সুবিদার যে ছিল কাসিম খান ছিল, তাই না? কাসিম খান। এই কোয়েশ্চেনটা এসেছিল, সেই সময় বাংলা সুবিদার কে ছিল? কাসিম খান।
এটা বিসিএসসি মেন্সে এসেছিল যখন পর্তুগিজরা বাংলা আক্রমণ করেছিল, তখন বাংলা সুবেদার কে ছিল? কাসিম খান। এরা বাংলায় কেন আক্রমণ করেছিল? মেন ছিল যে পর্তুগিজদেরকে মনোপলি দিয়েছিল ব্যবসার ক্ষেত্রে বাংলাতে, লবণে। ঠিক আছে, এই যে মনোপলি মানে কি, সব লবণের ব্যবসাটা ওরাই করবে, ওরা ছাড়া আর কেউ করতে পারবে না। এই মনোপলির ওরা খারাপ ব্যবহার করছিল। ঠিক আছে, আর কিছু মুঘলদের ওপর, মুঘলদের মানে যা ছিল, যেগুলো আমাদের নৌকা, এগুলোকে প্রচুর লুট চালাতো, প্লাস এখানকে প্রচুর ধর্মান্তরিত করতো। ঠিক আছে, এই 3-4টে কারণের ফলে সব থেকে বেশি যে মনোপলি দিয়েছিল তার খারাপ ব্যবহার করতো। তার ফলে যখন অতিষ্ঠ হয়ে শাহজাহান এখানে পাঠায় আর কি সব পর্তুগিজদেরকে হুগলি থেকে উৎখাত করে, তাই না? লিখে রাখবো পয়েন্ট। 1632। তারপরে 1628 উপর দিকে দিয়ে যাচ্ছে, নিচ থেকে উপরে যাচ্ছে। 1628 কি হয়েছিল? 1628 আমরা বীর সিং বুন্দেলের নাম শুনেছিলাম। কে ছিল? আবুল ফজলকে হত্যা করেছিল যখন জাহাঙ্গীরকে বুঝাতে পাঠিয়েছিল যে তুমি যাও আকবরকে কাছে, তুই গেল। আর জাহাঙ্গীর তখন কি করলো, ওই বললো বীর সিং বুন্দেলাকে বললো যে তুই ওকে মেরে দাও। তো বীর সিং বুন্দেলা ওকে মেরে দিয়েছিল। আর বীর সিং বুন্দেলারই ছেলে হচ্ছে কে? জুহার সিং বুন্দেলা। জুহার সিং বুন্দেলা বিদ্রোহ করছিল, আর এই বিদ্রোহতে যেহেতু ওর বাবা মেরেছিল ওকে, ওর বাবা মানে ওর ভালো ছিল না, তাই জুহার সিং বুন্দেলার সাথে কার বিদ্রোহ হয়? শাহজাহানের। ঠিক আছে, জুহার সিং বুন্দেলা হচ্ছে জুঝার সিং বুন্দেলা, জুঝার সিং বুন্দেলা হচ্ছে বীর জুঝার সিং বুন্দেলা হচ্ছে বীর সিং বুন্দেলার ছেলে। আর বীর সিং বুন্দেলা যে আবুল ফজলকে মেরেছিল কার কথায়? না, জাহাঙ্গীরের কথায়। হ্যাঁ, জুঝার না, 1628। হ্যাঁ, 1628 তো না, বীর সিং বুন্দেলা তো জাহাঙ্গীরের সময় ছিল। জুঝার সিং জাহাঙ্গীরের ছেলে, শাহজাহানের সময়। জুঝার সিং বুন্দেলার সাথে ঝামেলা হয় 1628। জুঝার সিং বুন্দেলা ছেলে, জুঝার সিং বুন্দেলা। দেখ, এই যে পাঠগুলো লেখাচ্ছেন এগুলো অনলি ফর WBCS মেন্সের জন্য। কোয়েশ্চেন আসবে কিন্তু এখানে, আগেই বলে দিচ্ছি আমি। ঠিক আছে, 1628 খ্রিস্টাব্দে আর একটা যুদ্ধ হয়েছিল শিখদের সাথে শাহজাহানের। সেই সময় শিখ গুরু ছিল কে? হ্যাঁ, হরগোবিন্দ। কততম? নানক, অঙ্গদ, অমর, রাম, অর্জুন, হরগোবিন্দ 6 নম্বর। নানক, অঙ্গদ, অমর, রাম, অর্জুন, হরগোবিন্দ, হররায়, হরকিষণ, তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং 10 জন। ওই তো 6 নম্বর। 6 নম্বর গুরুর সাথে ঝামেলা হয়েছিল। কি ঝামেলা হয়েছিল? শাহজাহানদের এদের একটা বাজ পাখি ছিল। বাজ পাখি বুঝলো? বাজ, যে পাখি আগে কি করতো, কি নিয়ে যেত? লেটার, চিঠি নিয়ে যেত। আর ওই পাখিটা চলে গেছিল শিখ গুরুর কাছে। ঠিক আছে, উড়ে। আর যখন চলে গেছে তার কাছে বসছিল, খবর পেয়েছে যে ওখানে পাখিটা আছে শাহজাহানের। তো ওরা চেয়েছিল, শিখ গুরু সেটা দিতে বলে না, আমরা দেবো না, ওকে নিজের কাছে রেখে। এই নিয়ে যুদ্ধ হয়ে গেছে, বিদ্রোহ হয়ে গেছে। তো যাই হোক, এর সাথেও সম্পর্ক খারাপ ছিল। এইবার আমরা এইটুকু বুঝতে পারি যে রাজ্য বিস্তারে কি কি ঝামেলা হয়েছিল। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা মুখস্থ রাখতে হবে সেটা কি হবে? আহমদনগর কি হয়েছিল? মুঘলে পার্ট অফ মুঘল হয়ে গেছিল। ঠিক আছে, আহমদনগর মুঘলের পার্ট হয়ে গেছিল। বাকি সব জায়গাটা তো ট্যাক্স দিত, কিন্তু এইটা মুঘল ডাইরেক্ট কি করলো, ওখানকে রাজা ফাজা হাঁটিয়ে ওখানে মুঘলের লোক রেখে দিল। বুঝতে পারলি? আহমদনগর সাউথ ইন্ডিয়া। কেন? কারণ ওখানে একটু বেশি PNPC হচ্ছিল মুঘলদের বিরুদ্ধে। ঠিক আছে, ওটাকে কাজ করে দিল। ঠিক আছে, এবার নেক্সট লিখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন শাহজাহান পড়ি তখন আমাদের একটা কথাই মাথা আসে, সেটা হচ্ছে কি? প্রিন্স অফ বিল্ডার। লিখবো শাহজাহান ইজ অলসো নোন অ্যাজ প্রিন্স অফ বিল্ডার। অনেক জিনিস তৈরি করেছিল শাহজাহান, তাই না? প্রিন্স অফ বিল্ডার, এগুলো ফিল্মসে এইসব কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, তারপরে শাহজাহানের টাইটেল কি, নাম কি? রিয়েল নেম খুররম ছিল, এগুলো ফিল্মসের কোয়েশ্চেন। তারপরে শাহজাহানের টাইটেলটা শাহজাহান হয়েছে, তাই তো? এটার মিনিংস কি? এটার নাম হচ্ছে উজ্জ্বল, গ্রেসফুল, তাই না?
শাহজাহানের কি ঈদ ছিল? উজ্জ্বল ব্রাইটনেস। এটা মোবাইল পেয়েছিস? শাহজাহান আর্কিটেকচারের পয়েন্ট দেবো। তাহলে শাহজাহান আর্কিটেকচার আমরা প্রথম যে স্থাপত্য লিখবো সেই স্থাপত্য আগে আমরা কি করবো, এই যে শাহজাহান স্থাপত্য লিখবো না, এই যে স্থাপত্য আমরা দুটো পার্ট লিখবো শাহজাহান। এগুলো আমরা আর্ট অ্যান্ড কালচারে দেখবো। এরপর থেকে 10টা ক্লাস আর্ট অ্যান্ড কালচার হবে। 10টা ক্লাস, 5টা ক্লাস থাকবে সুলতান আর 5টা ক্লাস থাকবে মুঘল। তা আর্ট অ্যান্ড কালচার এই যে আমাদের শাহজাহান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আর এর আর্ট অ্যান্ড কালচার ডেভেলপ হয়েছিল, স্থাপত্য ডেভেলপ হয়েছিল দুটো জায়গায়। একটা ছিল কি আগ্রা আর একটা ছিল কি দিল্লি। এবার আমাদের মনে আগ্রা দিল্লি একই মনে হয়, তাই না? না মনে হয় না যে আগ্রা দিল্লি একই ব্যাপার? কিন্তু আগ্রা থেকে দিল্লি আজকে কিন্তু মনে হয় এটা একই নয়। আগ্রা থেকে দিল্লি যদি ডিস্টেন্স নাও 231 কিলোমিটার। 231 কিলোমিটার মানে এখান থেকে আসানসোল 231 কিলোমিটার। আগ্রা থেকে দিল্লির দূর, বুঝতে পারা যাচ্ছে? এতটা ডিস্টেন্স। এইবার এরা দু জায়গায় স্থাপত্য তৈরি করে, প্রথম আগ্রা, আর এই টাইমটাকে গোল্ডেন এজ অফ আর্কিটেকচার বলা হয়। এই টাইমটাকে শাহজাহানের টাইমটাকে গোল্ডেন এজ অফ আর্কিটেকচার বলা হয়। তো এবার আমরা প্রথমে জানবো আগ্রাতে কি কি করেছিল আর দিল্লিতে কি কি করেছিল, দু ভাগে জানবো, ঠিক আছে? এগুলো আর্ট অ্যান্ড কালচারে পড়বো, তাও আমরা এখানে যেটা শাহজাহানের পিরিয়ড জেনে রাখতে হবে। ইনি আগ্রাতে যেটা করেছিলেন তার মধ্যে একটা অন্যতম হচ্ছে কি তাজমহল। তাহলে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে তাজমহল। নাম শুনেছি? আমেরিকার প্রাইম মিনিস্টার বিল ক্লিন্টন, নাম শুনেছ? হ্যাঁ, ও একবার ইন্ডিয়ায় এসেছিল, এসে পরে তাজমহল দেখে, তো দেখার পর ও লিখে একটা কোটেকশনে যে পৃথিবীতে দু টাইপের লোক আছে। দেয়ার আর টু টাইপস মানে ম্যান ইন ওয়ার্ল্ড। ওয়ান যে তাজমহল দেখেছে, আর দুই যে তাজমহল দেখেনি। বুঝতে পেরেছি গেস্ট? এবারে ডিকটেশনটা মানে কি, দু টাইপের লোক আছে, যারা এক টাইপের যারা তাজমহল দেখেছে আর এক টাইপের যারা তাজমহল দেখেনি। এবার আমরা বুঝতে পারছি তার সিগনিফিকেশনটা। মানে তাজমহল সপ্তম আশ্চর্যের মধ্যে একটা, বিভৎস সুন্দর, এগুলো আমরা বলার কিছু নেই, সে সব তো তোমরা জানোই। এবার আমরা তাজমহল সম্বন্ধে কিছু লিখব। যেমন তাজমহল কেন তৈরি করেছিল? হ্যাঁ, মুমতাজ যখন, শাহজাহানের ওয়াইফ যখন মুমতাজ মারা যায়, তো 14তম বাচ্চাকে জন্ম দেওয়ার সময় 14, এই 14তম বাচ্চাকে জন্ম দেওয়ার সময় উনি মারা যায় প্রসব পীড়ায়। আর সেই সময় কি হয়, তিনি তার উদ্দেশ্যে বিগত 20 বছর ধরে তিনি কি করে, তাজমহল নির্মাণে লাগিয়ে দেয়। এই যে তাজমহল নির্মাণ করতে প্রায় 20,000 থেকে 22,000 লোক কাজ করেছিল, ঠিক আছে? আর সেই সময় খরচা হয়েছিল প্রায় 20 কোটি টাকা। সেই সময় 20 কোটি টাকা খরচা হয়েছিল সেই সময়। এখন ওই 20 কোটি টাকা এখন কত হবে আন্দাজ করতে হবে, ঠিক আছে? তো ভাবা যায় এখানকার যে আর্ট অ্যান্ড এর যে স্ট্রাকচার তাজমহলের, এর যে মানে ইঞ্জিনিয়ার, বেসিক্যালি এখানে দুটো লোকের নাম আমরা প্রচুর পাওয়া যায়। একটা হচ্ছে ইটালি থেকে কিছু ইঞ্জিনিয়ার আনা হয়েছিল, মেন যে ইঞ্জিনিয়ার ছিলেন এই তাজমহলের ইটালি থেকে নিয়ে লিখবো না, নামটা লিখবো ভিরজিও। ইনি এসেছিলেন ইটালি থেকে, ভিরজিও, ইনিও ছিলেন মেন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আর ভারত থেকে গেছিল ওস্তাদ ঈসা খাঁ আর ওস্তাদ আহমেদ লোহারি, আর একটা ছিল ওস্তাদ ঈসা খাঁ। আর ইটালি থেকে ছিল VIRZIO। এই যে তিনজন, ওস্তাদ আহমেদ লোহারি, ঠিক আছে? তাহলে মেন ইঞ্জিনিয়ার এরাই ছিল। তার মধ্যে আর্কিটেক্ট 15 জন মিলে করেছিল, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে ছিল ওস্তাদ ঈসা খাঁ। এরা আর্কিটেক্টটা করেছিল, চিফ আর্কিটেক্ট ছিল।
আর যে ইঞ্জিনিয়ার যেটা করেছিল সেটা আমরা জানলাম। এইবার এর যা ম্যাটেরিয়ালস লেগেছিল, যা যা ম্যাটেরিয়ালস তৈরি করেছিল, এই ম্যাটেরিয়ালসটা আনা হয়েছিল কোথা থেকে? না, যে মার্বেল পাথরটা তৈরি আনা হয়েছিল সেটা কোথা থেকে আনা হয়েছিল? মার্কান, আমাদের এখানকার এই রাজস্থানের মার্কান থেকে কি আনা হয়েছিল। তারপরে চুনার খনি থেকেও আনা হয়েছিল আমাদের মার্বেল, চুনার ইউপিতে আছে, ঠিক আছে। তারপরে এখানে না এই তাজমহলে অনেক মানে মূল্যবান পাথর আছে, প্রচুর মূল্যবান, ওগুলো বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছিল। যেমন জাসপার আনা হয়েছিল পাঞ্জাব থেকে, যেমন সেফিয়ার মানে কি SAPPHIRE মানে কি সেফিয়ার মানে শ্রীলঙ্কা থেকে আনা হয়েছিল। এটা ব্লু যে নীল টাইপের হীরা থাকে, এগুলো আমি আর্ট অ্যান্ড কালচারে করাবো, ঠিক আছে, সেটাতে আর্ট অ্যান্ড কালচারে করাবো। আমরা এখন বেসিকটা জেনে রাখি। কার স্মৃতি উদ্দেশ্যে তাজমহল করা হয়? মুমতাজ যখন 14তম বাচ্চাকে জন্ম দেয় তখন এরা যায় সাউথ ইন্ডিয়া, ঠিক আছে। আর সাউথ ইন্ডিয়াতে যখন এবার ওদের মধ্যে প্রচুর ভালোবাসা ছিল, লাভ ছিল, উনি কী করছিলেন যে ওনাকে নিয়েই সাউথ ইন্ডিয়া যাচ্ছিলেন শাহজাহান। তো যখন ওখানে ওনাকে নিয়ে ভারত দিল্লি থেকে সাউথ ইন্ডিয়া যায় তখন এমপির কাছে, ঠিক আছে, মার্কান আমাদের কী বলছে বুরহানপুর বলে একটা জায়গা আছে, BURHANPUR, বুরহানপুর। বুরহানপুরের মধ্যপ্রদেশে কি করে ওর ওই প্রসব পীড়া শুরু হয়। কার? মুমতাজের। আর বুরহানপুরেই তাকে যখন উনি 14তম বাচ্চাকে জন্ম দিয়ে দিতে মারা যায়। অনেক হিস্ট্রি আছে, বললে অত ওগুলো মজা লাগবে শুনতে, কিন্তু আমাদের আসবে না কিছু। তো যখন এখানে মারা যায় তারপর থেকে তিনি তখন অলরেডি সাউথ ইন্ডিয়াতে চলে গেছে, শাহজাহান তাকে ওখানে রেখে মধ্যপ্রদেশে, ঠিক আছে। শাহজাহান শোনে, তারপর থেকে শাহজাহান ফিরে যায়, তারপর থেকে তিনি আর সাউথ ইন্ডিয়া আক্রমণ করতে পারেনি, কারণ তারপর থেকে তিনি তাজমহল বানাতে 20 বছর লাগিয়ে দেবে, ঠিক আছে। তো এখান থেকে যাবে, তো প্রথম তার কবরটা না এই মধ্যপ্রদেশে বারহানপুরে রয়েছে। কার? মুমতাজ ফার্স্ট না, প্রথম ছিল কিন্তু, ঠিক আছে। এখান থেকে যখন শাহজাহান তাকে এখানে রেখে পড়ে, তখন যে জানছে যে তার প্রসব পীড়া হবে, তিনি তারপরে সাউথ ইন্ডিয়া যায়। তারপরে এখানে যখন মারা যায় তারপর তিনি আবার ফিরে আসে মধ্যপ্রদেশে, তখন এখানে তাকে অলরেডি কবর দেওয়া হয়, ঠিক আছে, রাখবে তো না, ওই কবরটা হচ্ছে বুরহানপুরে। তারপরে তিনি যখন যায় এখান থেকে দিল্লি, তখন ওকে তুলে নিয়ে যায় কবর থেকে, তুলে নিয়ে যাওয়ার পরে আগ্রার যে যমুনা নদীর কাছে তাকে আবার একটা মাটির জায়গায় কবর দেওয়া হয়। তারপরে কবরের সামনে বানানো হয় কি তাজমহল। তাজমহল যখন কমপ্লিট হয়ে যায় তারপরে তার কবরটাকে আবার উঠানো হয়, তারপরে একদম মেন সেন্টারে কবরটা রেখে দেওয়া হয়। তাকে 3 বার টানা হিচড়া করা হয়েছিল, হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, এখনো অবধি দুটো তাজমহলের মতো একটা স্থাপত্য তৈরি হয়নি কেন বলতো? তৈরি তো করতে পারে, এখন তার কেউ আঙুল কাটবে না। তাজমহল সেকেন্ড তাজমহল তৈরি হয়নি কেন? ব্যাপার হচ্ছে যে ওই এত ভালোবাসা আর কেউ কোনোদিন করেনি, বুঝতে পারলি? 14টার মধ্যে 7টা মরে গেছে, বেজেছিল 7টার মধ্যে 4টা ছেলে ছিল, 3টে মেয়ে ছিল। 4টা ছেলের মধ্যে দারা, সুজা, মুরাদ, আরও কোথায় বাদবাকিতে। আগে তো সবারই 14-15টা থাকতো, জিজ্ঞেস করবি তো ঠাকুমা ফাকুমাদেরকে, মরে যেত তো আগে বাচ্চাগুলো। আগে না তো BCG টিকা ছিল, না 15 দিন পর পর টিকা দেওয়া হতো, কিছু ছিল না। বউগুলো মরতো, বাচ্চা মরতো, আগে ফিমেল মোর্টালিটি কত বেশি ছিল আগে। তো ওই জন্য 14টা না নিলে 5-3 টেকতো না। 18 বছর অবধি যে পর অনেকগুলো মরে যেত, ব্যাপার ছিল তো আগে। আগে মেয়েরা 14টা মানে প্রসব করতেও পারতো, এখনকার মেয়েরা পারবে না। আগে ভগবান যেমন জানিস, মানুষ হচ্ছে অভ্যাস। তারপরে লিখবো আমাদের কি হয়েছিল, ময়ূর সিংহাসন কে করেছিল? সিং, ময়ূর সিংহাসন কে করেছিল? আর এটা
আর এইটা ময়ূর সিংহাসন বেবাদল খা, এটার আর্কিটেক্ট করেছিল বাদল খা। ঠিক আছে, এবার এটা যদি কোনোদিন ভুলে যাস না, হ্যাঁ, দুটো নাম লিখবি, একটা ঈসা খা, ভুলিয়ে যেতে পারে, আর একটা কি হবে, ঈসা খা কি করেছিল, তাজমহল আর আমাদের ময়ূর সিংহাসন, তাই তো? এটা কে করবে, বাদল খা। এই দেখ, এই দটা দেখ চেয়ারের মতো দেখতে লাগে না, সিংহাসনের মতো, তার মানে বুঝে যাবি যা সিংহাসন ওর ভিতরে আছে, নামের ভিতরে, সে সিংহাসন বানাবে। ঠিক আছে, এই দেখ দ আছে ওর নামের ভিতরে, ও কোনোদিনও ভুলবি না, দটা দেখবি দেখতে সিংহাসনের মতো লাগে, চেয়ারের মতো, তার মানে কি হবে, ও ময়ূর সিংহাসন বানাবে। কারণ এই দুটো একটা সময় তুই গুলিয়ে যাবি, ঈসা খা না বেবাদল খা, এমনি হয়ে যাবে। ঠিক আছে, কোনটা কে করেছে, তো এটা মনে রাখবি, কোনোদিনও ভুলাবি না। তাহলে আমাদের ময়ূর সিংহাসনও কোথায় আছে, কোথায় আছে, এখন আর নেই। ঠিক আছে, আমি জাস্ট বলে দিলাম। এবার তারপরে আর কি করেছে, দেওয়ানি আম দেওয়ানি খাস, মনে আছে কে করেছিল, শাহজাহান না আকবর? আমটা আকবর করেছিল। দেওয়ানি আম দেওয়ানি খাস কে করেছিল? যদি শাহজাহান করে তাহলে আকবর তো দেওয়ানি আম দেওয়ানি খাসে বসতো। লিখে রাখবো, দেওয়ানি আম আর দেওয়ানি খাস ইনি রিবিল্ড করেছিলেন। দেওয়ানি আম দেওয়ানি খাস, দেওয়ানি আমে জায়গাটা ঠিক পিলার যুক্ত জায়গা, বসার জায়গা ছিল, এক জায়গায় রাজা বসতো, আর আম মানে সাধারণ জনতা বসতো, তাদের অভাব অভিযোগ এগুলো সব শুনতো। আম আর দেওয়ানি খাস হচ্ছে যেখানে খাস লোকেরা বসতো। ওই যে মহলটা ছিল পিলার যুক্ত মহল, অনেক লোক বুঝতে পারতো, পুরো মহলটা ছিল রূপো হিরে এগুলো নিয়ে ডিকটেশন ছিল। এবার আমরা দিল্লিতে কিছু লিখে রাখবো। দিল্লিতে কি হয়েছিল এই সময়, দিল্লিতে প্রথম যেটা হয়েছিল রেড ফোর্ট, লাল কিলা, তাই না? রেড ফোর্ট, রংমহল, শীষ মহল, দিল্লি জামা মসজিদ, হ্যাঁ আমরা দিল্লিতে লিখছি রেড ফোর্ট, জামা মসজিদ, দিল্লি জামা মসজিদ, শীষ মহল। ঠিক আছে, এগুলো সব দিল্লির আর্কিটেক্ট ছিল। আর আগ্রা থেকে দিল্লির দূরত্ব কিছু না হলেও 231 কিলোমিটার মিনিমাম। ঠিক আছে, এত দূর। দিল্লিতে না যখন আমাদের এই তাজমহল যখন করা হয় না, আর্কিটেক্ট যখন এইভাবে করে, ঠিক আছে, এই যে তাজমহল যখন করে তৈরি, তাজমহলের পাশে কি আছে, যমুনা রিভার আছে, তাই তো? আর এই যে তাজমহলে নিচে অনেকগুলো যখন ফাউন্ডেশন দেওয়া হয় না, নিচে অনেক কুয়ো করা হয় প্রথমে, তাই না? নিচটায় মানে কি শুধু কুয়োর মতো গর্ত করা হয়, অনেক লম্বা লম্বা আর্কিটেক্ট, গোল গোল কুয়ো করা হয় এইভাবে। ঠিক আছে, ভিতে। আর কুয়োতে শুধু বিভিন্ন পাথর, ঠিক আছে, তারপরে ওই যে মুসুর আর ডিম যে ডাল হয়, মুসুর ডাল থাকে, আর তার সাথে ডিম দিয়ে পরে ওটাকে ঘোল বানানো হতো, ওই ঘোল দেওয়া হতো। আর প্লাস যত কাঠ, ঠিক আছে, ভালো ভালো কাঠ দিয়ে পরে ওগুলোকে পিলার নিচগুলোকে স্ল্যাব দেওয়া হতো। ঠিক আছে, কাঠ বুঝতে পেরেছিস তো, নর্মাল যে কাঠ, শাল কাঠ, সেগুন কাঠ, সেগুলো সব নিচে কম্পাইল করা হতো নিচটাতে, ওইভাবে ভিতটা তৈরি করা হয়েছিল।
আর যার ফলে কি এই ভিতের জন্য এই কি হতো, যমুনা নদী থেকে কি হতো, নমি যেটা আছে ইমিউনিটি, এই নমি এইটা তার টানতো, যার ফলে কি ওটাকে এখনো পর্যন্ত স্ট্রং করে রেখেছে। এমন একটা আর্কিটেক্ট করেছিল তাজমহল। ঠিক আছে, হ্যাঁ কি মানে কি যমুনা নদীর জল এখানে এই জায়গায় যায় ভিতরে ভিতরে, ঠিক আছে, ওর নিচের ফাউন্ডেশনটা, আর ওই জায়গাটা জলটা শুষে নেওয়ার জন্য ওখানকার যে কাঠগুলো আছে, যে পিলারগুলো, ওগুলো জল দরকার হয়, নামি দরকার হয় যে জিনিসটা, যার ফলে কি ওই নামির জন্য ওগুলো এখনো পর্যন্ত ঠিক আছে, ওগুলো সারা জীবন ঠিক থাকবে। ওগুলো মানে আমাদের যেগুলো ঢালাই সিমেন্টে বানাই তো ওই জিনিসটা করা হয়। চুন সুরকি যেমন হয় না, ওরকম মুসুর ডাল, তারপরে তোর ডিম এগুলো ফাটিয়ে আরো অনেক কিছু জিনিস দিয়ে পরে ওই এগুলো করা হতো ওগুলো। হ্যাঁ, গুড় ফুড় বিভিন্ন দিয়ে পরে জিনিসটা করা হতো। শাল বললাম তো, আর উপরে থাকতো চুন সুরকির গাঁথনি। কেমন হতো ব্যাপারটা? চুন সুরকি যেটা হয় না আমাদের এখন সিমেন্ট, আর এখন হচ্ছে চুন সুরকি। তো চুন সুরকি যে জিনিস তৈরি করা হতো না আগের, তো সেগুলো মিনিমাম 200 থেকে 300 বছর পর কি হতো, ওটা ক্ষয় কার্য স্টার্ট হতো চুন সুরকির গাঁথনি। হ্যাঁ, মানে স্টার্ট হতো ক্ষয় কার্য, যে একটা পিলার বানানো হলো, সেই পিলারটা 300 থেকে 400 বছর পর থেকে সেটা ক্ষয় কার্য শুরু হবে চুন সুরকি হলে। আর আজকের যে আমরা ঘর পর করি, এটার ক্ষয় কার্য কখন শুরু হয় বলুন? হ্যাঁ, কত বছর পর থেকে তাও? হ্যাঁ, আজকাল যে সিমেন্টের যে বাড়ি স্ট্রাকচার যা কিছু বানানো হয় না, তার ক্ষয় কার্য তার পরের দিন থেকে শুরু হয়, জানো তো আজকার গুলো। আর যেটা 300 বছর কিচ্ছু হবে না, আর এটা আজ থেকে শুরু হয়, তাই আজকাল বাড়ি যা কিছু 60-70-এর ভিতরে বেশি থাকে না। ঠিক আছে, আর ওগুলো এখনো টিকে আছে কারণ ওগুলো তো ক্ষয় কার্য এখন স্টার্টিং হয়নি। বিল্ডিং গুলো দেখে আসবে 300-400 বছর পর ওগুলো স্টার্ট হবে ক্ষয় কার্য। এই যেমন তাজমহলের এই যমুনা নদী এখন কি হয়ে যাচ্ছে, বাঁক দিয়ে অন্য দিক হয়ে চলে যাচ্ছে, একটু বাঁক হয়ে গেছে আগে যা ছিল সেখান থেকে, যার ফলে কি হচ্ছে এখানে নমির কমি এসছে নিচে, আর স্ট্রাকচারের নমি কমির জন্য এই যে পাথরগুলো না, এগুলো হালকা হলুদ হলুদ হয়ে যাচ্ছে। এটা 2010 সালে প্রথম লক্ষ্য করা গেছে যে পাথরগুলো হলুদ হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ দেখছি যমুনা নদী আগে যে এখানে স্তর ছিল, যেখান থেকে জল ভিতরে নমির মাধ্যমে চুষে নিত, সেই জল এখন আর পায় না, নদীর অনেকটা বাঁক নিয়ে নিয়েছে। অ্যাসিড বৃষ্টিও হয়, আর যমুনা দূষণের জন্য হয়ে যাচ্ছে, দূষণও প্রচুর হয়ে গেছে, তার ফলে দূষণ জল ওখানে ঢুকছে, আর দূষণ জল ঢোকার পরে এই জিনিসটা হয়ে যাচ্ছে। অনেক রকম ব্যাপার আছে, আমি সব আর্ট অ্যান্ড কালচারে পড়াবো, চাপ নিও না। আমরা শুরু করছি। তো আমরা শাহজাহানের কি বললাম, শাহজাহানের 4 ছেলে আর 3 মেয়ে, তাই তো? টোটাল ওর 14টা হয়েছিল বাচ্চা। 14টার মধ্যে কি হয়েছিল, 7 জন মারা গেছিল আর 7 জন বেঁচে ছিল। সেই 7 জনের মধ্যে কি হয়েছিল, 3 জন মেয়ে ছিল, 4 জন ছেলে ছিল। 4 জন ছেলের মধ্যে প্রথম ছেলে ছিল কে, দারা শিকোহ, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব। ঠিক আছে, বড় ছেলের নাম কি, দারা শিকোহ। হ্যাঁ, মেয়েগুলোর নাম লাগবে না, মেয়েগুলোর নাম একটা আছে, সেটা জাহানারা। জাহানারায় ও কি লাস্ট কি করেছিল, ওর সাথে ছিল শাহজাহান যখন মারা যায়, তার সাথে ওই যখন তাকে বন্দি করে দিয়েছিল, তখন জাহানারা একমাত্র তার সাথে ছিল, তার মেয়ে। তো দারা শিকোহ ছিল সব থেকে বড় ছেলে, সব থেকে ট্যালেন্টেড ছেলে, সব থেকে ধার্মিক প্রবৃত্তি ছেলে। ঠিক আছে, আর মানে রাজা হওয়ার মতো, ঠিক আছে, সব থেকে যোগ্যবান ছেলে, সব থেকে উদার ছেলে। তিনি প্রচুর দান করতেন, প্রচুর দান করতেন। তাই তার আরেক নাম ছিল উদার মানা দারা, ওকে বলা হতো, ওকে দারা বলা হতো, উদার মানা দারা, উদার মনের দ্বার যার। ঠিক আছে, উদার মানা দারা বলা হতো তাকে। এই টাইটেল দিয়েছিল, লিখবো টাইটেল অফ দারা, ফরসন্দ বুলন্দ শাহ ইকবাল, ফরসন্দ বুলন্দ শাহ ইকবাল।
এইদের মধ্যে সব থেকে বেশি যোগ্যতাবান ব্যক্তি ছিল দারা। হি ওয়াজ দ্য মেন ট্যালেন্টেড পার্সন, ঠিক আছে, সব কিছুতেই ছিল, ঠিক আছে। আর এই প্রবল ধার্মিক প্রবৃত্তিক লোক ছিল। ধার্মিক, এমন ধার্মিক নয়, পরধর্ম সহিষ্ণু ধার্মিক ছিল। ইনি বেদ, গীতা, মহাভারত এগুলো নিয়ে রিসার্চ করেছিলেন। তিনি উপনিষদকে পার্সিয়ান ভাষাতে ট্রান্সলেট করেছিলেন। আজকে এপিএসসি তোমাকে একটা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে দেয়, বিশেষ মেন্সে, মনে আছে? হ্যাঁ, দেয় না? বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে, আর ওইটা করতে তোমাদের সব কিছু ভেঙে যায়, যা যা অঙ্গ আছে 206টা হাড় ভেঙে যায়, তাই না? তাহলে এরা কি করেছিল? ওরা তো নিজের ভাষা থাকে ওটাকে পার্সিতে ট্রান্সলেট করেছিল, এবং কি শুধু একটা নয়, গীতার মতো জিনিস, উপনিষদের মতো জিনিস, কঠিন জিনিস, সেগুলোকে নির্ভুল ট্রান্সলেট করেছিল। দ্বারা কেন, মানে যা যারা করেছিল সবাই করেছিল, তাই না? তো বুঝতে পারছি তারা কত যোগ্যবান ব্যক্তি ছিল। আর আজকে আমাদের একটা ট্রান্সলেট আছে বিসিএস এ, বাংলা থেকে ইংলিশ, তাতে সবাই দাঁত পেটে দেয়, কি টাপ দিয়েছে রে বাবা, ও একটা যদি উপবাদ দিয়ে দেয়, তাই না? কমন পড়েনি সঙ্গে সঙ্গে। তো যাই হোক, তো যদি বলে উপনিষদ এগুলোকে কে ট্রান্সলেট করেছিল পার্সিয়ান ভাষায়, কি হবে? দারাশিকোহ। দারাশিকোহ কার ছেলে ছিল? শাহজাহানের ছেলে ছিল, ঠিক আছে। সব থেকে ট্যালেন্টেড ছিল, ঠিক আছে। দারাকে শাহজাহান প্রচুর ভালোবাসতো, এবং শাহজাহান সবসময় তাকে নিজের কাছে রাখতো, ঠিক আছে। তাই ও সবসময় কোথায় থাকতো? বাবার কাছে, দিল্লিতে থাকতো। হ্যাঁ, জিএস, হ্যাঁ হ্যাঁ, সে তো অনেক বাচ্চাদের, তারপর তো মনে করে লাহোরে চলে গেল। হ্যাঁ, নূরজাহানেরও প্রভাব ছিল, তাই না? তো যাই হোক, তারপরে আসবে কি? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের পর আমরা পরে লিখছি, আমরা লিখবো আবার মুরাদ, তাই না? মুরাদ ছিল গুজরাটের সুবেদার করে দিয়েছিল, গুজরাটের মুরাদ। আর মুরাদের কোনো মুরাদই ছিল না, নন ট্যালেন্টেড পার্সন, ঠিক আছে, লিখে রাখবে। নেক্সট আরেকটা ছেলের নাম ছিল কি? শাহ সুজা। শাহ সুজা ছিল বাংলার এই যে এই জায়গাটার কি ছিল? সুবেদার ছিল শাহ সুজা। এ মোটামুটি ট্যালেন্টেড থাকলেও থাকতে পারে, তবে মুরাদের থেকে ভালো ছিল। আর এখানে কে ছিল? দিল্লিতে শাহজাহানের সাথে কে ছিল? বড় ছেলে দারা, শাহজাহানের সাথে থাকতো। এবার সব থেকে বেশি পলিটিশিয়ান যে লোকটা ছিল তার নাম ছিল কি? ঔরঙ্গজেব। আর সেই সময় সাউথ ইন্ডিয়া যে বেশি ঝামেলা করতো তাকে সাউথ ইন্ডিয়া পাঠিয়ে দিত। সাউথ ইন্ডিয়া থেকে ছিল ঔরঙ্গজেব। একটা গল্প বলেছিলাম, তুমি যা করবে তোমার মা বাবার সাথে তোমার সাথে তাই ঘটবে। হ্যাঁ, শাহজাহানও করেছিল বিদ্রোহ, তার বাবার বিরুদ্ধে করেছিল না? এই সময় তো হতে বাধ্য, ঠিক আছে। বাবর বাবার বিরুদ্ধে বিদ্রোহ করেনি, তাই হুমায়ুনের সাথে হয়নি, হুমায়ুনও করেনি। হুমায়ুন বাবার বিরুদ্ধে বিদ্রোহ করেনি, তাও আকবরও করেনি, ঠিক আছে। কিন্তু আকবরের ছেলে শুরু করেছিল। আর যেহেতু আকবরের ছেলে শুরু করেছিল, যার নাম ছিল জাহাঙ্গীর, তার জাহাঙ্গীরের সময় হয়েছে, তার ছেলে করেছে খুসরো, শাহজাহান। যেহেতু শাহজাহান করেছে, তারপরে তার ছেলেও করছে। তুমি যদি কারোর সাথে খারাপ করো, তোমার সাথে হবে, মোটামুটি লিখে রাখবে। ঔরঙ্গজেব ছিল অ্যাট দ্যাট টাইম সব থেকে বেশি পলিটিক্যাল পার্সন, পলিটিক্যাল দূরদর্শী চিন্তা ভাবনা শিখেছিলেন ঔরঙ্গজেব। এবার কি হবে? ঘটনা কি হতে পারে? চিন্তা ভাবনা কি থাকতে পারে? মোটামুটি দ্বারা শাহজাহানের সাথে সবারই ভালো রিলেশন ছিল, ঔরঙ্গজেব ছাড়া এর সাথে তার পড়তো না, তাই তাকে সাউথ ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছিল। শাহজাহান একদিন ঠিক করে যে আমি আমার বড় ছেলেকে রাজ্য দিয়ে যাব,
যেই ওই ঠিক করে ওই কথা যখন শোনে, তারপর থেকে এদিক দিয়ে এর মাথা গরম হয়ে যায়, ওদিক দিয়ে ওর মাথা গরম হয়ে যায়, দিক থেকে এই মাথা গরম হয়ে যায়। এরা সবাই মিলে কি করে? আক্রমণ করার চেষ্টা করে দিল্লি। ঠিক আছে, কারণ ওরা তো বলছে, এরা তো মানবে না সেটা। তো দিল্লিতে তখন শাহজাহান আছে, বয়স হয়ে গেছে শাহজাহানের। ঠিক আছে, আর কে আছে? এদিকে সুজা আছে, এদিকে মুরাদ আছে, আর এখানে দারা আছে, আর শাহজাহান আছে। আর তার সাথে আরেকটা লোক আছে, শাহজাহানের ভালো বন্ধুত্ব, যার বন্ধু ছিল, তার নাম ছিল কি? নাম লিখবো? হ্যাঁ, না, রাজা জয় সিং। রাজা জয় সিং, দারা আর শাহজাহান আছে। রাজা জয় সিং শাহজাহানের ভালো বন্ধু ছিল। রাজা জয় সিং, দারা আর কে হয়ে গেল? তো যখন এরা সবাই আক্রমণ করার চেষ্টা করলো, তখন যে এটাই তোমার সময়, তুমি কি করো? যুদ্ধ জয় করে দেখিয়ে দাও সবার বিরুদ্ধে, আর তুমি রাজা হয়ে যাও। ইট ইজ আ প্রাইম টাইম ইন ইউর লাইফ। তো বলে ঠিক আছে, তুমি তোমার যোগ্যতার কি দাও? পরিচয় দাও। এটা ওই টাইমটাই দিয়ে ভাইদের বিরুদ্ধে যুদ্ধ হবে, তাই তো? লিখব 1658 সালে ঔরঙ্গজেব কি করবে? মুরাদ প্রথমে কি করবে? ও তো বহুত অনেক বেশি পলিটিক্যাল। ও মুরাদকে তার দলে টেনে নেবে যে তুমি এসো, আমরা দুজন মিলে, কারণ আমরা তো মুঘলের সাথে পারবো না, তারা তো অনেক বড় সৈন্য, তা আমরা দুজন মিলে কি করি? এক হয়ে যাই। এক হয়ে পরে কি করব? দারাকে অ্যাপ্লাই করবো। এ কি করে? এ সুজা ডাইরেক্ট চলে যায় দারার কাছে, হেরে যায় যুদ্ধে। হেরে তো যাবেই, ও তো মুঘল সৈন্য তো অনেক বড় সৈন্য। আর এ মুরাদকে বলে তোমার গুজরাটের সৈন্য, আমার সাউথ ইন্ডিয়া যা সৈন্য আছে সব নিয়ে আমরা যাই, দুজন মিলে যৌথভাবে আক্রমণ করি। বলে ঠিক আছে চলো। এরা দুজন রাজি হয়ে যায় ঔরঙ্গজেব। এরা দুজন যায়, দুটো যুদ্ধ হয় 1658 খ্রিস্টাব্দে। একটা ধর্মঘটের যুদ্ধ, একটা সামগ্রের যুদ্ধ। ধর্মঘটের যুদ্ধ, একটা সামগ্রের যুদ্ধ। এই তো 1658 সালে। একটা হচ্ছে সামগ্রের যুদ্ধ। ও আলাদাভাবে করিস না, এখান থেকে ওইভাবে কোয়েশ্চেন আসবে না, কারণ আর আমরা যতটা মনে রাখতে পারবো না যখন আমরা মেন্স দিতে যাবো, এতগুলো যেভাবে মনে থাকে না। আমরা লিখে রাখবো যে ধর্মঘটের যুদ্ধ আর সামগ্রের যুদ্ধ। এই যুদ্ধগুলো নিয়ে কি হয়? আলটিমেট এরা কি করে? কাকে হারিয়ে দেয়? দারাকে হারিয়ে দেয়। দারা হেরে পালিয়ে রাজস্থান একটা রাজার কাছে। ঠিক আছে, তা রাজস্থান একটা রাজার কাছে যখন চলে যায়, তখন দারাকে আবার রাজস্থান থেকে ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আসে পরে ওকে কি করে? হাতির পিঠে চাপায়। চাপানোর পর ওকে মুখ কালো করে দেওয়া হয়, মাথা নেড়া করে দেওয়া হয়, তারপর গোটা ইসে ঘোরানো হয়। ঠিক আছে, আর তার বিরুদ্ধে এলিগেশন আনা হয় যে ধর্ম বিলগ্ন করেছে, মানে ও মানে মুসলিম ধর্ম হয়েও হিন্দু ধর্ম, এগুলো ধর্মের নিয়ে ও রিসার্চ করেছে, এই করেছে ওই করেছে, ধর্ম বিরোধী কাজ করেছে, তাই এইসব ওকে এলিগেশন লাগানো হয়। তার এইসব এলিগেশন লাগিয়ে দারাকে কী করা হয়? ফাঁসি দেওয়া হয়, রাজপথে ফাঁসি দেওয়া হয়। দারা কী হয়? মরে যায়। আর হুমায়ুন টম যেখানে আছে না, সেখানে দারার টম, ওখানেই দারাকে করে দেওয়া হয়। ঠিক আছে, দারা মরে গেল, বাঁচলো কে? সুজা। তো সুজা যখন এখানে দেখবে কেস তো খারাপ আছে, সুজাকেও মারবে। সুজা পালিয়ে চলে যাবে ইরানে। ইরানে যায়, ওখানেই ও রাজাদের হাতে মারা যায়। সুজার গল্প শেষ। সুজা এখান থেকে পালিয়ে চলে যায় ইরানে, তাহলে সুজার গল্প শেষ হয়ে যাবে। সুজা ইরানেই মেরে দেয় রাজারা। ঠিক আছে, বাঁচলো কে? হ্যাঁ, মুরাদ। কিন্তু মুরাদ কে ছিল? হ্যাঁ, তার নিজের দলের লোক ছিল, কিন্তু রাজা কে হবে? এবারে নিয়ে চাপ হবে। তাই যখন ঔরঙ্গজেব যায়, মুরাদের বিরুদ্ধে এলিগেশন লাগিয়ে দেয়। ঠিক আছে, বিভিন্ন দিক দিয়ে এলিগেশন লাগায়, মুরাদকে ধরে পরে হত্যা করে দেয়। বুঝতে পেরেছি কি পলিটিক্যাল লোক। তাহলে মুরাদের বিরুদ্ধে এলিগেশন নিয়ে এলো, হত্যা করলো। রাজস্থানে জানো, রাজস্থানদের সাথে তখন পারবে না, রাজপুতদের সাথে চাপ ছিল। রাজস্থান আশ্রয় নিয়ে কে ছিল? দারাকে ওখান থেকে বার করা হলো, বললো ধর্ম নিয়ে এই করেছে, ধর্ম বিরোধী কাজ করেছে। ধর্মের ইলেকশন মানে এলিগেশন লাগিয়ে তাকে সবাই ফাঁসি দেওয়া হলো।
আর সুজা তো পালিয়ে গেছিল এখান থেকে, ইরানে ওকে হত্যা করে ইরান রাজারা, ঠিক আছে। তো মোটামুটি সব প্রতিদ্বন্দ্বী কী হয়ে গেল, শেষ। ঔরঙ্গজেব কী হবে, রাজা হিসাবে প্রতিষ্ঠিত হবে। লিখবো একটু পরে, লিখবো। তাহলে আমরা বুঝতে পেরেছি। এবার যখন শাহজাহান ভাবছে তাহলে এবার কী হবে, শাহজাহানকে জিজ্ঞেস করে, ও আসে। শাহজাহান তো তখন ভয়ে কাঁপতে থাকে, তাহলে কি আমাকে হত্যা করে দেবে। শাহজাহানকে বলে যে, তখন ওর কাছে অনেক হিস্ট্রি আছে, এখানে আমরা তো কিছু বলছি না। তখন তার বড় মেয়ে থাকে জাহানারা শাহজাহানের কাছে থাকে। ওকে বলে যে তুমি তো আমাদের ভাই, তোমার তো বাবা, তুমি এইভাবে মারতে পারো না। বলে ঠিক আছে, তুমি কি চাও বলো। তো বলে আমি কিছু চাই না, আমি তো বুঝতে পেরেছি তুমি রাজা হবে, তা আমি বাকি আমার সময়টা এমন জায়গায় আমাকে মানে জেলবন্দি করে রাখে যেখান থেকে আমি তাজমহলটা দেখতে পাই, ঠিক আছে। ওকে তাজমহলের পাশেই কি করে হয়, একটা ইসের মধ্যে, ঘরের মধ্যে রেখে দেয় ওকে আর জাহানারাকে। আর ও তাজমহল দেখতে দেখতে একদিন মারা যায়, ঠিক আছে। শাহজাহানের চ্যাপ্টার এখানে ক্লোজড হয়ে যায়, ঠিক আছে। আর মনে রাখবে আমরা যেখানে তাজমহলটা দেখি না, সেটা হচ্ছে তাজমহলের পেছন ধারটা। তাজমহলের আগের ধারটা হচ্ছে সামনে, যেটা নদী দিয়ে গেছে। আগে নদী ছিল সব, ঠিক আছে, নদী ছিল হাইওয়ে অ্যাকচুয়াল, তো নদী দিয়ে সব অ্যাক্সেস করা হতো। আমরা কিন্তু এখন যে বাগান দিকটা দেখি ওটা তাজমহলের পেছন দিকটা। এখন নদীর গুরুত্ব হারিয়ে ফেলেছে, তাই এখনও যদি নদী দিয়ে যাওয়া হতো না, তো তাজমহলটা পেছনটাই থাকতো মেন, যদি আমাদের রোড ফোড না থাকতো। তো আমরা বুঝতে পেরেছি গল্পটা। তো মোটামুটি শাহজাহানের চ্যাপ্টারটা আমরা শেষ করব। 1631 সালে গল্প সব নিয়ে নিয়েছি। হ্যাঁ, শাহজাহান একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ করেছিল না, শাহজাহান তৈরি করেছিল কি, হিজরি সম্বত। ওই যে ইলাহি সম্বত ছিল না আকবরের সময়, সেটাকে চেঞ্জ করে শাহজাহান তৈরি করে হিজরি সম্বত। সম্বত মানে একটা ক্যালেন্ডার টাইপের, ঠিক আছে, হিজরি সম্বত। আর শাহজাহান আর একটা ইম্পর্টেন্ট, শাহজাহান এইসবে এত খরচা করে দিয়েছিল যে 1632 খ্রিস্টাব্দে গুজরাট আর দক্ষিণাত্যে আকাল পড়ে গেছিল, ঠিক আছে, গ্রেট ফেমিন হয়ে গেছিল। লিখে রাখবো, হ্যাঁ, দুর্ভিক্ষ 1632 সালে হিজরত সম্বত। আর আমাদের মুমতাজ যে ছিল, আমাদের জাতীয় তাজমহল বানিয়েছিল মুমতাজ মহল, তো মুমতাজের আসল নাম কি, আরজুমান্দ বেগম, মনে রাখবো। আর এখানে লিখবো হি বিল্ড কি, ময়ূর সিংহাসন আরেক নাম লিখে রাখবো তকত ই তুসি বা তসি, তকত TAKHT, ময়ূর সিংহাসন আরেক নাম হচ্ছে TAKHT, তকত স্ল্যাশ দিয়ে স্ল্যাশ দিয়ে TAUSI, TAKHT স্ল্যাশ E স্ল্যাশ TAUSI। লিখবো বাদশাহনামা was written by Abdul Hamid Lohari and MD Wariz। বাদশাহনামা আব্দুল হামিদ লোহারি লিখেছিল, আর এর একজন ওয়াজির ছিল ওয়ারিজ, মানে এর একজন ছিল ওয়ারিজও MD ওয়ারিজও লিখেছিল, MD ওয়ারিজ আর কে, আব্দুল হামিদ লোহারি। তারপরে লিখবো, তাহলে দুজন লিখেছে বাদশাহনামা, আব্দুল হামিদ লোহারি আর MD ওয়ারিজ। তারপরে লিখবো শাহজাহানামা ওয়াজ রিটেন বাই ইনায়েত খা। শাহজাহানামা ওয়াজ রিটেন বাই ইনায়েত খা। আর ইনায়েত খালিল কে ছিল, KGF এ ভিলেন ছিল ইনায়েত খালিল। আর ইনায়েত খান কে ছিল, শাহজাহান নামা রিটেন করেছিল, শাহজাহান নামা লিখেছিল ইনায়েত খান। লিখবো ফ্রেঞ্চ ট্রাভেলার BARNIER বার্নিয়ার অ্যান্ড TAVER টাভারভিয়ার TAVER এই টাভারভিয়ার আর বার্নিয়ার ভিজিট ইন হিজ কোর্ট, মানে এর সময় ফ্রেঞ্চ ট্রাভেলার এরা দুজন এসেছিলেন। যখন বাংলায় আক্রমণ করেছিল তখন বাংলায় কে ছিল,
হ্যাঁ, কাসিম খান। আর আসফ খাকে চিনতে? আসফ খা কে? শ্বশুর ছিল, মনে রাখবে, আসফ খা। দেখো, হ্যাঁ, শাহজাহান আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শাহজাহান ভারতের প্রথম রাজা যে ভারতের এই যে 1 টাকা 1 রুপি যে কয়েন ইন্ট্রোডিউস করেছিল। 1 রুপি কয়েন এট দ্য ফার্স্ট টাইম ইন্ট্রোডিউসিং শাহজাহান। এই যে 1 টাকা, আগে এই যে টাকা বা রুপি, এই কনসেপ্টটা ফার্স্ট কে নিয়ে আসে? শের শাহ। আর তারপরে শাহজাহান প্রথম 1 টাকা 1 রুপি কয়েন ইন্ট্রোডিউস ফার্স্ট টাইম শাহজাহান। শাহজাহান একজন কিন্তু খুব ভালো পোয়েট ছিলেন, জানো তো। আর শাহজাহানদের কী কী কোয়েশ্চেন আসতে পারে? তাকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। আর এর সময় আর্ট অ্যান্ড কালচারে বুমিং পিরিয়ড, এটা গোল্ডেন এজ বলা হয়। আর দেখো, এখান থেকে গল্প প্রচুর আছে, প্রচুর গল্প আছে। হ্যাঁ, হ্যাঁ, মানুষই এসেছিল। হ্যাঁ, লাস্ট। হ্যাঁ, হ্যাঁ, আর একটা ডায়মন্ড ট্রেডার ছিল। হ্যাঁ, আর মানুচি ছিল। মানুচি লিখে রাখবো, মানুচি লিখবো। মানুচি কামস টু ইন্ডিয়া। তো এখানে শাহজাহানের না অনেক গল্প আছে। গল্প বললে আজকে 3 ঘন্টা ধরে গল্প বলাতে খুব ভালো লাগবে, কিন্তু আমাদের করে লাভ নেই। আমাদের যে কোয়েশ্চেন আসবে এখান থেকে চলে আসবে, ঠিক আছে? এর বাইরে কিছু কোয়েশ্চেন আসবে না। মেন যেখান থেকে জানতে হবে আমাদেরকে, যেখান থেকে জানতে হবে সেটা হচ্ছে ঔরঙ্গজেব।